সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024 তৃতীয় স্থান নির্ধারণী আজকের অনুষ্ঠানে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতায় পারে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে। বিষয়ের পক্ষে বলবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে স্যার এ.এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা হলেন রাকিব রহমান, মোস্তফা মুশফিক ও তাদের দলনেতা রিদওয়ান মুহসিন। বিপক্ষ দল স্যার এ.এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা হলেন মোহাম্মদ সৈয়দুর রহমান, রায়হান উদ্দিন ও তাদের দলনেতা মুবিন মজুমদার। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আবু রায়হান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আফ্রিদা জিন্নুরাইন উর্বি, সাবেক সহসভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চ্যাম্পিয়ন 12তম জাতীয় টেলিভিশন বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। নুরি আলম, সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতর্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024 সবাইকে টিভির পর্দায় স্বাগতম। আমাদের আজকের যে আয়োজন, এটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী। সেই আয়োজনে আজকের বিষয় হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতাই পারে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে। আপনি নিশ্চিত যে ইতিমধ্যে পরিচিত হয়েছেন আমাদের বিতর্কিকদের সাথে, এবং পক্ষ বিপক্ষ দলের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুই দলই হচ্ছে একে অপরের প্রতিবেশী। সেই সুবাদে আমরা আশা করব যে প্রতিবেশীদের মধ্যে যে সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ভালোবাসা থাকে, পুরো বিতর্ক জুড়ে এগুলো প্রকাশ থাকবে। আজকে আমরা মূল আয়োজনে চলে যাই। আমাদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, যারা আজকে পক্ষ দল, তাদের বিতর্কিক রাকিব রহমান, তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। স্বাধীনতার পর বাংলাদেশের ক্ষমতায় আসা প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার কথা, সেই প্রধান বিচারপতির মেয়াদ বাড়ানোর যে চেষ্টা করেছিল তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার জন্য বিএনপি সরকার, তারই ধারাবাহিকতায় 2011 সালে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উচ্চ আদালতের মাধ্যমে অবৈধ ঘোষণা করে। অর্থাৎ আমরা দেখি যুগে যুগে ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যম হিসাবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো বারবার বিচার বিভাগকে ব্যবহার করে আসছে। এরকম একটি প্রেক্ষাপটে আজকে বিতর্কের বিষয় বিচার বিভাগের স্বাধীনতা পারে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে।
পক্ষে বলছি। প্রথমেই সংজ্ঞায়ন। বিচার বিভাগ বলতে একটি দেশের উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত যে আইনগত এবং সাংবিধানিকভাবে বৈধ বিচারিক কাঠামো গড়ে ওঠে তাকে বোঝাচ্ছি। বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে এমন একটি বিচার বিভাগকে বোঝাচ্ছি যেই বিচার বিভাগের স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং সমাজে ন্যায় বিচারের ধারণা বৈষম্যহীনভাবে প্রতিষ্ঠা করতে পারে। আমরা যদি মন্টেস্কু ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি কিংবা পরবর্তীতে হাল আমলের মাজদার হোসেন রাষ্ট্রবর্ণা মাজদার হোসেন মামলার রায়ের দিকে লক্ষ্য করি, তাহলে বিচার বিভাগের স্বাধীনতার যে বেসিক মানদণ্ডগুলো দেখানো হয়েছে তার মধ্যে রয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, রাজনৈতিক দলের প্রভাবমুক্ত বিচার বিভাগ এবং বিচার বিভাগের অভ্যন্তরীণ সমস্ত কার্যক্রম যেমন নিয়োগ, বদলি, আর্থিক কার্যক্রম স্বতন্ত্রভাবে পরিচালনার আইনি এবং সাংবিধানিক সক্ষমতা। বিচার বিভাগের স্বাধীনতার সাথে প্রত্যয় যুক্ত করার মাধ্যমে বিচার বিভাগকে ফ্যাসিবাদের যে পুনরুত্থান সেটির বিরুদ্ধে প্রধানতম হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ অন্যান্য বিষয়গুলো এখানে কাজ করতে পারে, প্রধানতম হাতিয়ারটি হবে বিচার বিভাগ। ফ্যাসিবাদ বলতে আমরা আসলে যে কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা দেশে দেশে গড়ে ওঠে সেই বিষয়টিকে বুঝি। ফ্যাসিবাদের একাধিক সংজ্ঞা পাওয়া যায়, বাট সবগুলো ফ্যাসিবাদের সংজ্ঞার মধ্যে যে কমন বৈশিষ্ট্যটি দেখা যায় সেই বৈশিষ্ট্য হচ্ছে যে একটা কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র ব্যক্তির তুলনায় রাষ্ট্রকে বড় করে দেখে এবং ভিন্নমতকে ট্যাগিংয়ের মাধ্যমে দমন করে তার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করে। আমরা বিগত 16 বছর ধরে বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিবাদী ক্ষমতার রেজিম দেখেছি সেই রেজিমে আমরা সবসময় দেখেছি যে ভিন্নমতকে কীভাবে দমন করা হয়েছে এবং কীভাবে খুন গুমের রাজত্ব কায়েম করে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে। এই যে ফ্যাসিবাদ ক্ষমতাকে কেন্দ্রীভূত করা, এই কেন্দ্রীভূত করার বিরুদ্ধে কিন্তু মাজদার হোসেন মামলা একটা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক। যেই মামলার রায়টি 1999 সালে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুইটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কেউই কিন্তু এই রায়টি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই রায়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে ফ্যাসিবাদী রেজিম এটিকে বাস্তবায়ন করেনি। অর্থাৎ ফ্যাসিবাদী শক্তিরা বা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সবসময় চেয়েছে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখতে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে। এই জায়গা থেকে আমরা মনে করি বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলে রাজনৈতিক দলের যেই আকাঙ্ক্ষা, এই ইচ্ছাটিকে রুখে দেওয়া সম্ভব হবে। মাননীয় সভাপতি, বিচার বিভাগ যেভাবে ফ্যাসিবাদকে রুখে দিতে পারে, তার পুনরুৎপাদনকে রুখে দিতে পারে, সেই বিষয়টি বলার আগে আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের পুনরায় ফিরে আসতে পারে অথবা নতুন করে কোনো দেশও ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠতে পারে, এটি সম্ভব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কোনো শক্তির ফ্যাসিবাদী হয়ে ওঠার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রধানতম হাতিয়ার হিসেবে আমরা মনে করি বিচার বিভাগকে। যেই কারণগুলোতে আমরা মনে করি মাননীয় সভাপতি, সেই কারণগুলো প্রথমত ফ্যাসিবাদী শক্তির বৈধতা উৎপাদনের সবচেয়ে কার্যকারী অস্ত্র হচ্ছে বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগ ফ্যাসিবাদী শক্তির বৈধতা উৎপাদনকে রুখে দেয়। দ্বিতীয়ত, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতাকে কুক্ষিগত করে, সেই জায়গায় রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার পরিবেশ সৃষ্টি করতে পারে স্বাধীন বিচার বিভাগ। তৃতীয়ত, মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারে বিচার বিভাগ। চতুর্থত, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা প্রদান করে বিচার বিভাগ। পঞ্চমত, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ কাজ করতে পারে। প্রথম যুক্তিতে আসি। প্রত্যেকটি ফ্যাসিবাদী শক্তি যখন ক্ষমতাকে কুক্ষিগত করে তার প্রথমে ক্ষমতাটিকে বৈধতা নিতে হয়। সে বৈধতা উৎপাদন করে কার মাধ্যমে? তার বয়ানগুলোকে বৈধতা দেয় কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে। আমরা যখন দেখি যে রাতের ভোট হয়, সেই ভোটকে বৈধতা দেয় কে? আদালত। যখন আমরা দেখি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে হয়, তখন সেটাকে বৈধতা দেয় কে? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বৈধতাটি কিন্তু সে বিচার বিভাগের মাধ্যমে নেয়। আমরা যখন দেখি বৈষম্যমূলক কোটা জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে হয়, তখন সেই কথাটি নিজেরা বলে বিচার বিভাগের মাধ্যমেই বৈধতা হাসিল করে। অর্থাৎ ফ্যাসিবাদী শক্তিকে বৈধতা দেয় বিচার বিভাগ। আমরা মনে করি স্বাধীন বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে ফ্যাসিবাদী শক্তি তার বৈধতাটি উৎপাদন করতে পারবে না। দ্বিতীয়ত, রাষ্ট্রের যে জবাবদিহিতা, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সরকার ম্যানিপুলেট করতে পারে বিভিন্নভাবে, পুলিশকে ব্যবহার করতে পারে, দুদককে ব্যবহার করতে পারে, কিন্তু এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে শেকল পড়াতে পারে বিচার বিভাগ। একটি প্রতিষ্ঠান যদি সরকারের কথায় আইন বহির্ভূত কাজ করে, এই একমাত্র ক্ষমতাটি রয়েছে বিচার বিভাগের, যে বলতে পারে তুমি এই জিনিসটি করতে পারো না। সরকার যদি গুম খুনের রাজত্ব কায়েম করে, বিচার বিভাগ বলতে পারে যে তোমার এইটি করার অধিকার নেই, এটি নাগরিকের অধিকার বহির্ভূত। অর্থাৎ আমরা মনে করি প্রত্যেক রাজনৈতিক শক্তির যে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাটিকে যদি দমন করতে চাই তাহলে প্রধানতম হাতিয়ার হবে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ। মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাকিব রহমানকে আজকে বিতর্কের সুন্দর সূচনা ঘটানোর জন্য। আমি এখন আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ সৈয়দুর রহমান। সে স্যার এফ রহমান হলকে প্রতিনিধিত্ব করছে। সৈয়দুর রহমান, প্লিজ।
অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে পক্ষদল যেভাবে ঠিক বিচার বিভাগীয় স্বাধীনতার যে সংজ্ঞায়ন করেছেন, ঠিক একইভাবে যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন যে সরকারটি ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে বিচার বিভাগের স্বাধীনতার একটি সংজ্ঞায়ন করে। সেই জিনিসটি যখন করে তখন আমরা বিশ্বাস করি শুধুমাত্র বিচার বিভাগ না, এই যে আপনার ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান, সেই পুনরুত্থানটির পিছনে আরও অনেকগুলো বিভাগ কাজ করে এবং আজকে বিচার বিভাগের যে ক্ষমতা সেই ক্ষমতাটিকে কিভাবে কমিয়ে দেওয়া হয় এটি প্রথমে দেখব। দেখুন, সংবিধানের ১১৬ কোন অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচার কর্ম বিভাগে নিয়োজিত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন থাকবেন। আবার ঠিক ১১৬ অনুচ্ছেদে বলা বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ তথা কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি সংক্রান্ত সকল বিষয়ে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রপতি। ক্ষমতা যখন আরেকজনের হাতে থাকে কিংবা টাকা যখন অন্যের হাতে, সেই টাকা স্বাধীনভাবে আবার আপনি কিভাবে খরচ করেন, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। তারপর দেখুন, আজকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বারা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাদের অধীনে আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে শাসন বিভাগের অধীনে। এইভাবে একই সাথে আপনি শাসন বিভাগ এবং বিচার বিভাগকে যখন পুরোপুরি পৃথকই করতে পারেন না, তখন আপনি কিভাবে বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে চান? এবং তারপরে তারাই বলে গেলেন যে বিচার বিভাগীয় স্বাধীনতার কথা, তার মানে কাগজে কলমে তাত্ত্বিকভাবে আমার সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা ছিল, তারপরও কেন শেখ হাসিনার মতো রেজিমের উদ্ভব হলো সেই জিনিসটি তাদের ব্যাখ্যা করতে হতো। এবার দেখাবো তাদের যে কাল্পনিক স্বাধীনতা, এই কাল্পনিক স্বাধীনতা যদি নিশ্চিত করা যায় তারপরও কেন আজকে আমরা ফ্যাসিবাদকে রুখতে পারবো না। প্রথমত ৭০ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যদি কোনো দল ফ্লোর ক্রসিং করে তার দলের বিপক্ষে ভোটদান করে তাহলে তাকে সংসদের সদস্য পদ হারাতে হবে। এই দায় মাথায় নিয়ে যখন কেউ একজন দেখে আমার দল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছে কিংবা জনবিরোধী কর্মকাণ্ড করছে, তারপরও সে তার দলের বিপক্ষে ভোট দিতে পারে না, শুধুমাত্র এই একটি কারণে যে আমি যদি একটি ভোট প্রদান করি, এত টাকা খরচ করে নির্বাচনে আসলাম, টাকাগুলো আর আমি তুলে আনতে পারবো না। এই যে আপনার রাজনৈতিক একটি পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটি কখনোই বিচার বিভাগ করতে পারে না। তারপর বিচার বিভাগের দেখি এবার একটু রায় প্রদানের যে ক্ষমতাটা, সেটা আবার কাদের উপর নির্ভরশীল? যখন আমরা একটি মামলা করি, সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয় সেই মামলার তদন্ত করতে, এবং সেই তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী মামলার রায়টি পড়েন হচ্ছে বিচারক তার বুদ্ধিমত্তা সাপেক্ষে। এখন কথা হচ্ছে সেই রায়টির মধ্যেই যদি গন্ডগোল থাকে সেটিকে ব্যাখ্যা করবে কিংবা সেটিকে দেখবে। এখানে আমরা দেখি বারবার যখন গুম খুন কিংবা আমাদের যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানো হতো, তখন কিছুই করার ছিল না, কারণ যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত সে। তার কারণে আজকে যে বিচার বিভাগ, তাদের কিছুই করার ছিল না, কারণ যে রিপোর্ট, সেই রিপোর্টেই ছিল গন্ডগোল। তারপর দেখুন, আজ জঙ্গি হামলার নাটক সাজানো হয়েছে গলা চেপে ধরার জন্য। সেই জঙ্গি হামলার যখন নাটকটি সাজানো হয়, তখন সেই জঙ্গি হামলার নাটকটি কারা সাজায়? তিনি কি বিচার বিভাগের অধীনে কিনা? যিনি বিচার করছেন তিনি জানেন সে একজন জঙ্গি, কিন্তু আসলে তিনি একজন নিরপরাধ মানুষ। এই জিনিসটি আপনি কাদের দ্বারা নিশ্চিত করেন? তারপর দেখুন, আজকে ডাকসু, রাকসু, চাকসু এই নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর যখন গলা চেপে ধরা হয়, ছাত্রদের গলা চেপে ধরা গেলে স্বৈরাচারী শাসক খুব ভালোভাবে জানে আমি আমার ফ্যাসিবাদী রেজিমকে কায়েম করতে পারবো। সেই ফ্যাসিবাদী শক্তি তখনই গড়ে ওঠে। এবং যখন আদালত থেকে ঘোষণা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ৩ মাসের মধ্যে করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই নির্বাচনটি ৯ মাস পরে হয়েছিল। বিচার বিভাগের কি করার ছিল? কারণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর বিচার বিভাগের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। এবং একই সাথে দেখুন, আজকে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো দেওয়া হয়েছিল, সেই নিয়োগগুলোতেও ছিল আজকে ফ্যাসিবাদী যে শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিরা। এবং এগুলো যখন যায়, এর কোনোটাই বিচার বিভাগের অধীনে থাকে না। এবং আপনি বলতে পারেন আপনি চাইলেই রিট করতে পারেন, করতে পারবেন না, কারণ রিট শুধুমাত্র মৌলিক অধিকার যখন খর্ব হয় সেখানেই করা যায়, অন্য বিষয়গুলোতে করা যায় না। আমরা বলছি আপনার প্রধান মাধ্যম ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে পারে যে সে হচ্ছে রাজনৈতিক সচেতনতা। কেন রাজনৈতিক সচেতনতা? জনগণ তার রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে যখন সদা জাগ্রত জনমতকে প্রকাশ করে, তার সভা সমাবেশ কিংবা বাক স্বাধীনতার অধিকারগুলো যখন সে পেতে যায়, তখন আপনার অটোমেটিকভাবে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান ঠিক হতে বাধ্য। ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করা গড়ে উঠেছিল বাংলাদেশে, সেটি যদি সে দেখে সচেতন হতে পারে, সেটি একটি সচেতনতার অংশ। পত্রিকার লেখনী একটা সচেতনতার অংশ। যখন এগুলো গড়ে উঠবে, তখন আর নবনীতা চৌধুরীর মতো লোকেরা এটি বলা সাহস পাবে না আওয়ামী লীগ কি ভোট ডাকাতি করেছে, কোথায় প্রমাণ, কই? সেই প্রমাণগুলো বিচার বিভাগের স্বাধীনতা পারে না নবনীতা চৌধুরীর চোখের চশমার পাওয়ার বাড়াতে। এটি একমাত্র পারে জনসচেতনতা, তার রাজনৈতিক জনসচেতনতা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বিপক্ষ দলের মোহাম্মদ শহীদুর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, এবং তার পক্ষ থেকে এটা সূচনা বক্তব্য ছিল তার দলের। এখন আমি আহ্বান জানাচ্ছি মোস্তফা মুশফিক, শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের প্রতিনিধি, তার বক্তব্য রাখার জন্য।
অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে ওনাদের যে বিতর্ক সেটার সরাসরি যুক্তি খণ্ডনে আমি চলে যাই। ওনাদের বিতর্ক খুবই বায়বীয় কিছু জায়গার উপরে এবং খুবই স্বল্প কয়েকটা জায়গার মধ্যে বিতর্কটা আসে। মানে স্পিকার, একটা সংক্ষেপে বললে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কার্টুনিস্ট কিশোর, আমি অনেক রাজনীতি সচেতন একজন মানুষ। আমি রাজনীতি সচেতন হয়ে আমি কার্টুন আঁকি, কার্টুন এঁকে আমি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করি। আর বিচার বিভাগ আমাকে জেলে ভরে এবং আমার বিপক্ষে রায় দিয়ে আমার জামিন নামঞ্জুর করে এবং আমাকে জেলে পুরে রেখে সরকারের ফ্যাসিস্ট যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করে। সেই রাজনৈতিক সচেতনতা কীভাবে কাজ করে মাননীয় স্পিকার? আমি রাজনৈতিকভাবে সচেতন হলাম, সচেতন হয়ে গিয়ে আমি রাস্তায় নামলাম, আমাকে পুলিশ ধরলো, তাহলে বিচার বিভাগ আমার বিচার দীর্ঘায়িত করতে থাকলো, তাহলে কিভাবে আমার এই রাজনৈতিক সচেতনতা আমাকে সহায়তা করবে মাননীয় স্পিকার? ওনাদের আজকের বিতর্কের মূল জায়গাটা হচ্ছে এটাই যে বিচার বিভাগ দুর্বল, বিচার বিভাগ আসলে তেমন কিছু করতে পারছে না, সে অথর্ব হয়ে আছে, এই কারণে দেশে ইত্যাদি 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 সমস্যা আছে। আমাদের বিতর্কটাই তো এটা নিয়ে, আমরা চাই বিচার বিভাগকে আরও সবল করতে, আরও শক্তিশালী করতে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে, নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে। মানে স্পিকার, ওনারা দেখে যান যে আজকে নির্বাহী বিভাগের বিচার বিভাগের রায়ের পর 3 মাসের পর ডাকসু হওয়ার কথা, সেটা অনেক দীর্ঘসূত্রিতার মধ্যে গিয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, আমি দেখিয়ে যেতে চাই গত 20 বছরে এটাই ছিল একমাত্র ডাকসু, এবং এই ডাকসু সেই বিচার বিভাগের হস্তক্ষেপের পরেই হয়েছে। এবং এই ধরনের বিভিন্ন রায়ের মাধ্যমে যতটুকু সম্ভব রায় বাস্তবায়ন করা, যতটুকু সম্ভব বিভিন্ন বিভাগের উপরে প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা করা হয়েছে। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কটা আমরা কোন জায়গা থেকে করি? আজকের আমাদের বিতর্কটা অনেক আবেগের জায়গা থেকে করা। জুলাই বিপ্লবের পরে প্রেক্ষাপটে তো, যখন জুলাই বিপ্লবে আমার ভাইয়েরা রাস্তায় গুলি খেয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল, আমি তখন টিভির দিকে তাকিয়েছিলাম, দেখলাম যে কয়েকজন আইনজীবী, মানজুর আল মতিনের মতো কয়েকজন, তারা গিয়ে নিজ দায়িত্বে একটা রিট করার চেষ্টা করলেন। রিট করে আমার ভাইদের উপর যেন গুলি করতে না পারে সেটা আটকানোর চেষ্টা করলেন। কিন্তু আদালত এই রিটটাকে খারিজ করে দিল মাননীয় সভাপতি। এই ধরনের শেষ হোপ যখন আমার ধ্বংস হয়ে যায়, তখনই আমি বুঝতে পারি বিচার বিভাগের স্বাধীনতা আমার শেষ অস্ত্রটি ছিল, এবং এটিকে যারা লঘু করে দেখে আজকে তাদের বিরোধিতা মাননীয় সভাপতি আমি করি। মাননীয় সভাপতি, এটি দিয়েই আমরা প্রমাণ করতে পারি যে ফ্যাসিবাদী শক্তিকে সর্বশেষ যে রুখে দিতে পারতো সেই আশ্রয়টি ছিল আমাদের বিচার বিভাগ। মাননীয় সভাপতি, দেখুন বিগত শক্তিগুলো কিভাবে বিরোধী শক্তিগুলোকে কন্ট্রোল করেছে। বিরোধী দলের মহাসচিব এবং অন্যান্য সিনিয়র নেতাদেরকে তারা মানি ব্যাগ চুরির মামলা দিয়েছে, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছে। এই মামলাগুলো দিয়ে তারা জামিন দীর্ঘসূত্রিতা করেছে, তারা এই মামলাগুলো দিয়ে তারাকে জেলে পুরে রেখেছে। এই ধরনের মামলা, এই ধরনের দমন পীড়নের শেষ যুদ্ধটা, শেষ অস্ত্রের জায়গাটা বিচার বিভাগ। বিচার বিভাগ যদি তাদের পক্ষে থাকতো, বিচার বিভাগ যদি বিরোধী দলকে সেই সময় সাপোর্ট দিত, তাদের পক্ষে ন্যায়ের রায় দিত, তাহলে আজকে আমরা এই জিনিসটি দেখতাম না। সেখান থেকে বলতে পারি স্বাধীন বিচার বিভাগই পারে দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান, যেখানে বিরোধী দলের বিপক্ষে নির্বাচন কমিশন, দুদক কিংবা অন্যান্য পুলিশের মতো বাহিনীগুলো পেটোয়া বাহিনী হয়ে ওঠে, তাদের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়াতে পারে একমাত্র বিচার বিভাগ। মাননীয় সভাপতি, দেখেন গত রিজিমে সবচেয়ে বড় প্রবলেমগুলো কোন জায়গাতে হয়েছে? মৌলিক অধিকারকে খর্ব করে এই ধরনের আইন পাশ করা হয়েছে সংসদে, যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতে পারি। সেখানে আদালতের দায় ছিল এই আইনগুলোর ভার্ডিক্ট প্রদান করা। আদালত তো এই ধরনের আইনে ভার্ডিক্ট প্রদান করেনি, বরঞ্চ এই ধরনের আইনে জুলুমের মাধ্যমে বিভিন্ন মানুষকে সে জেলের ভিতর পুরে রেখেছে। মাননীয় সভাপতি, সংবিধানের কথা আজকে খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় তারাও এই প্রশ্নটি তুলেছেন। মৌলিক অধিকারের প্রশ্নের কথা আমার প্রথম বক্তা বলে গেছেন। সংবিধানে তো মৌলিক অধিকারের সবগুলো কথাই আছে, তাহলে তারপরেও কেন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না? এটা অনেক বড় প্রশ্ন ছিল। কিন্তু সংবিধানের কোন সংশোধনীটি বৈধ হবে, কোন সংশোধনীটি অবৈধ হবে, এটা হাইকোর্টের কাছে। এখান থেকে দেখা যায় হাইকোর্ট আবার সংবিধানের রক্ষা কবচ হিসাবে কাজ করে। এখান থেকে দেখা যায় বিচার বিভাগ কিভাবে আমাদের স্বয়ং সংবিধানের রক্ষা কবচ হয়ে মৌলিক অধিকারের রক্ষা কবচ এবং সকল ধরনের অধিকার তার ভেতরে নিয়ে আসে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে ফ্যাসিস্ট প্রবণতা অনেকের মধ্যে আছে। মাননীয় সভাপতি, ট্রাম্পও চায় ফ্যাসিস্ট হয়ে যেতে, ট্রাম্পও চায় ক্যাপিটাল হিলে গিয়ে আক্রমণ করতে। ট্রাম্প কেন ফ্যাসিস্ট হতে পারে না? কারণ সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা আটকে দেয়। সে যখন নির্বাচনে ফলাফল পাল্টে দিতে চায়, সুপ্রিম কোর্ট সেটাকে পাল্টে দেয়। সুপ্রিম কোর্টের মাধ্যমে সে 2 বার অভিশংসিত হয়। মোদিও চায় যে তার যে নির্বাচনে বন্ড স্কিম আছে, সেই বন্ড স্কিমের একটা নতুন নিয়ম তৈরি করতে। সুপ্রিম কোর্ট মোদিকে আটকে দেয়। মোদিকে আটকে দেওয়ার কারণে দেখা যায় যে মোদির সাথে যে আদানির যে সম্পর্কগুলো ছিল সেগুলো ফাঁস হয়ে যায়। সেখান থেকে মোদির সেই ফ্যাসিস্ট প্রবণতা থেকে তার আসন সংখ্যা কমে আসে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, দেখেন বিগত রিজিমে আওয়ামী লীগ যে ভোটের রাজনীতিগুলো করেছে, সংখ্যালঘু নিয়ে কার্ড খেলেছে, বিচার বিভাগ এই সংখ্যালঘুদের অধিকার দিতে পারেনি বলে আওয়ামী লীগ সেই এজেন্সিটা নিয়েছিল। সেই এজেন্সি নিয়ে তারা দেখিয়েছে যে হিন্দুদের রক্ষাকর্তা বা পাহাড়িদের রক্ষাকর্তা একমাত্র আওয়ামী লীগ। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতায় যদি নিশ্চিত হতো, বিচার বিভাগের যদি সেই তাদের অধিকারগুলো দিতে পারতো, তাহলে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট
রাজনীতিগুলো করতে পারতো না। বিগত শাসনামলে আমরা কি দেখেছি? হ্যানা আর্নন্টের ফ্যাসিস্ট প্রধান আইনি কাঠামোতে দেখা গেছে স্বৈরাচার বারবার চেষ্টা করে যে ফ্যাসিবাদী কাঠামোকে কুক্ষিগত করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের মোস্তফা মুশফিককে। এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা স্যার এফ রহমান হলের শিক্ষার্থী রাহান উদ্দিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতি, তাদের কথা হচ্ছে আমরা অনেক কিছু করতে চাই। প্রশ্ন হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে এই সিদ্ধান্তগুলো কে নেয়? খুব স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তগুলো নেই আপনার যে সংসদ রয়েছে সেই সংসদ। কথা হচ্ছে এই সংসদ পরিচালনা করে কারা? যারা খুব স্বাভাবিকভাবেই আপনার নির্বাচনে বিজয়ী হয়ে আসে, তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, সংখ্যাগরিষ্ঠ মানুষেরাই সংসদ পরিচালনা করে। প্রশ্ন হচ্ছে সংশোধনীটাকে বৈধ হবে কিনা অবৈধ হবে এটি নির্ধারণ করে দেয় হাইকোর্ট। প্রশ্ন হচ্ছে আজকে সংশোধনীটা নিয়ে আসে কে? ওই সংসদ থেকে। অর্থাৎ আপনার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে, সেই সরকার নিজের মতো করেই আজকে সিদ্ধান্তগুলো নেয়। এরপরে আপনি যান বিচার বিভাগের কাছে, অর্থাৎ আপনার সিদ্ধান্তটা আপনি সংসদে গ্রহণ করেন। এ জায়গায় একটা খুব বড় সাইকেল আছে, যে সাইকেলটা আপনাকে দেখায়। প্রথমত হচ্ছে বিচার বিভাগের বিচারপতিদেরকে নিয়োগ দেয় কে? খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কিভাবে? রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে, যাকে রাজনৈতিক দলগুলা প্রধানমন্ত্রী নিয়োগ করে। রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে কিভাবে? নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ এই যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলের মধ্যেই ফেসিবাদী কাঠামো গড়ে ওঠার মূল রহস্যটা লুকিয়ে আছে। এখন দেখেন, আজকে বাংলাদেশের 18 সালের এবং 24 সালের নির্বাচনটা অবৈধ নির্বাচন ছিল, সবাই জানে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা স্বীকার করে। কিন্তু ঠিক এই মানুষগুলোকেই যখন আপনি 500 টাকা গুছে দেন, তখন সে রিকশায় চড়ে গিয়ে ভোটটা দিয়ে আসে। অর্থাৎ সে জানে এই নির্বাচনটা অবৈধ, সে জানে এই নির্বাচনের মধ্য দিয়ে একটি ফেসিবাদী কাঠামো তৈরি হচ্ছে, তারপরেও তাকে যখন 500 টাকা দেওয়া হয়, তখন সে তার যে সাংবিধানিক অধিকারটি রয়েছে, তার যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতাটা রয়েছে, সেই দায়বদ্ধতা ভুলে গিয়ে ওই ফেসিবাদী কাঠামোকে সার্ভ করে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি এই মানুষগুলো যদি তার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতো, সে যদি বিশ্বাস করত আজকে ফেসিবাদ আমাদের উপর চেপে বসছে, এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে, তখন আমরা বিশ্বাস করি হাসিনা রেজিম পরাজিত হতে বাধ্য থাকতো অনেক আগে। দ্বিতীয়ত লক্ষ্য করুন আজকে হাসিনার পতনটা কিভাবে হয়েছে। যখন মানুষের মধ্যে এই সচেতনতা এসেছে যে আজকে আবু সাইদ গুলি খায়নি, আগামীকালকে শেখ হাসিনা আমার বুকের উপর গুলি চালাবে না, আমার সেই বোনটির উপর গুলি চালাবে না, এই নিশ্চয়তা আমাকে কে দিতে পারে? যখন আমার মধ্যে রাজনৈতিক বোধটির জন্ম নিয়েছে, তখন আমি বিশ্বাস করেছি এই ফেসিবাদী কাঠামো আমাকে ভাঙতে হবে, তখন আমি জীবনকে বিলিয়ে দিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। অর্থাৎ আপনার ফেসিবাদী কাঠামোর পতন কিভাবে হয়েছে? যখন মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, তৃতীয়ত তারা বলার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিকে আটকে দিয়েছে হাইকোর্ট। বিশ্বাস করেন মাননীয় স্পিকার, আজকে তারা যে দুটি কান্ট্রি উদাহরণ আমাদেরকে দিয়েছে, সেই দুটি কান্ট্রিতে অনেক বেশি গণতন্ত্র রয়েছে, সেখানকার ইলেকশনগুলো অন্তত ফেয়ার হয়। বাংলাদেশে এমন একটি কাঠামোর মধ্যে আমরা বসবাস করি যেখানে নির্বাচনের আগে কে নির্বাচনে জিতবে এটি রাতের মধ্যে নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ আপনার নির্বাচন কাঠামো এখানে ঠিক নাই। যে নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে সরকার গঠিত হয়, সেই নির্বাচন কাঠামোকে আপনি সংস্কার না করে কিভাবে সংসদ সংস্কার করবেন, এই প্রশ্ন থেকে গেল মাননীয় স্পিকার। এরপরে তারা দেখুন, আমাদের তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্র থেকে বিতর্কটি করছি, তারা একেবারেই ভুলে যান একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র জিনিসটা কিভাবে কাজ করে, তারা একবারও টাচ করার চেষ্টা করেন নাই। দেখেন, বাংলাদেশে আওয়ামী রেজিমকে, শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে কে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে। এই ভারত অকুণ্ঠভাবে শেখ হাসিনাকে সবসময় সমর্থন দিয়ে গেছে। আপনি যদি দেখেন বিশ্বের বিভিন্ন মিডিয়াতে জাতিসংঘে এই শেখ হাসিনার সরকারকে একটা গণতান্ত্রিক সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? ইন্ডিয়া। আপনি যখন বিপ্লব পরবর্তী একটি বাংলাদেশে বসবাস করছেন, এই ফরেন ডিপ্লোমেসির সংস্কার না করে, এই মিডিয়া ট্রায়ালের সংস্কার আপনি না করে কিভাবে ফেসিবাদী কাঠামো আপনি সংস্কার করবেন, তার কোনো ব্যাখ্যা তাদের বিতর্কে নেই। অর্থাৎ আপনি আজকে বিতর্কটাই করছেন শুধুমাত্র যত দোষ আজকে বিচার বিভাগের। দেখেন বাংলাদেশের রাজনীতিটা কিভাবে রান করে। প্রথমত, যেই সরকারি ক্ষমতায় আসে সেই সরকার চায় বিচার বিভাগের মধ্যে তার যে দলীয় এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য। এখন এই যে দলীয় এজেন্ডা অন্তর্ভুক্ত করতে চাওয়ার চেষ্টা, এই চেষ্টাটা আপনি কবে রুখে দিতে পারেন? যদি আপনার দেশের মানুষ এই জিনিসটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা আজকে বলার চেষ্টা করেছে এই যে ডাকসু নির্বাচনটা হয়েছে, এটা তো বিচার বিভাগের সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখেছি যখন ডাকসু হওয়ার জন্য ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, ডাকসুর দাবিতে যখন অনশন হয়েছে, আমরা দেখতে পেয়েছি সেই সময় মানুষের এই গণজাগরণকে মানতে বাধ্য হয়েছে বিচার বিভাগ। এরপরে দেখুন, বিচার বিভাগ প্রথমত 18 যে পরিপত্র রয়েছে সেই পরিপত্রকে বলেছে এটা গ্রহণযোগ্য না। পরবর্তী যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে, তখন বিচার বিভাগ তার সিদ্ধান্তগুলো নবায়ন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ
বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলছেন, প্রথমত এটা রাজনৈতিক এজেন্ডা দিয়ে ম্যানিপুলেটেড। দুই, এই বিচার বিভাগের সিদ্ধান্তগুলো মানুষের যে স্বার্থ রয়েছে সে মানুষের স্বার্থ হবে কিনা, এই জিনিসটি নির্ভর করে আপনার দেশের মানুষ কতটুকু এই বিষয় সম্পর্কে সচেতন। এই ফেসিবাদী কাঠামো তৈরি করার জন্য যে বৈধতার বয়ান সেটি সামনে নিয়ে আসছিল। এখন এই বুদ্ধিজীবীদের বয়ানকে আপনি বাংলাদেশের মানুষের স্বার্থে গ্রহণ করা ছাড়া আপনি কিভাবে ফেসিবাদকে রুখবেন তার কোনো অ্যানালিসিস নেই। সুতরাং আমরা বিশ্বাস করি মাননীয় সভাপতি বিপক্ষ দলের আর্গুমেন্ট অনেক বেশি এগিয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাহান উদ্দিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এখন আমি অনুরোধ করছি আমাদের তৃতীয় বক্তা পক্ষ দলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের রেদওয়ান মোহসিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, বর্তমান সময় বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন না, এটা মেনে নিয়ে আমরা বিতর্ক করতে দাঁড়াই। এবং দ্বিতীয়ত, প্রত্যেকটি রাজনৈতিক দলই ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, এই বাস্তবতাকে মেনে নিয়েও আমরা এই বিতর্কে দাঁড়াই। তার মানে তারা যে বলেন সিদ্ধান্ত সংসদ থেকে আসে, আমরা এটা জানি সংসদ এরকম জিনিস চাবে, বাট সংসদকে ঠেকাবে কে? বিতর্কের বিষয়টা তারা বারবার ভুলে যান। বিতর্কের বিষয়টা হচ্ছে পুনরুত্থানকে রুখে দিতে পারে। তার মানে বিতর্কে এখানে পুনরুত্থানের সম্ভাবনা রয়েছে এবং এই পুনরুত্থানকে রুখে কে দিতে পারবে সেটা নিয়ে আমাদের বিতর্ক। আমরা মনে করি পুনরুত্থানকে রুখে দেওয়ার জন্য আপনার সবচেয়ে ভালো অস্ত্র বিচার বিভাগে হবে। তাদের অস্ত্র যে রাজনৈতিক সচেতনতা, তারা বলার চেষ্টা করে যে ভাই দেখেন রাস্তায় নেমে এসেছি, তাই হচ্ছে আমাদের হাসিনার পতন হয়েছে। আমরা মনে করি আবার যদি আপনারা কেউ ফ্যাসিস্ট হতে চায়, আমরা বর্তমান সময় দেখেছি বিগত কয়েকদিনে ছাত্ররা এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। আমরা মনে করি এই ধরনের সময়গুলোতে আপনি কখনোই মানুষের রাজনৈতিক সচেতনতার ভিত্তি করে কাউকে ফ্যাসিস্ট হতে আটকাতে পারবেন না। আপনার দরকার সেই ধরনের একটি বিচার বিভাগের সিদ্ধান্ত। আমরা আমাদের কথায় চলে আসি। মাননীয় সভাপতি, আপনি দেখুন যে ভারতে ইন্দিরা গান্ধী যখন একজন কাল্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই সময়ে 1975 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দেওয়া হয় যে তার নির্বাচন কারচুপি হয়েছিল 1971 সালে, এবং তাকে 6 বছরের জন্য সকল ধরনের সরকারি অফিস থেকে তাকে হচ্ছে এক্সপেন্স করা হয়। আমরা মনে করি যে এই ধরনের সিদ্ধান্ত ভারতকে একটি নেহেরুবাদ বা একটি গান্ধীবাদ থেকে বাঁচায়। আমরা মনে করি এই ধরনের সিদ্ধান্তের কারণেই ভারত রাষ্ট্রটি এখনও গণতান্ত্রিক রাষ্ট্র টিকে থাকতে পারে, কারণ সেখানে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তির বিরুদ্ধেও রায় দেওয়া যায়, তাকে সরকার থেকে বের করে দেওয়া যায়। আমরা মনে করি পারভেজ মোশাররফ যখন 2007 সালে তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চান, সেই সময়ে পাকিস্তানের প্রধান বিচারপতি যিনি ইফতেখার চৌধুরী, তার নেতৃত্বে কিন্তু আসলে পারভেজ মোশাররফকে পদত্যাগে বাধ্য করা হয়। আমরা মনে করি এই যে রাষ্ট্রগুলো যখন হচ্ছে হয়ে উঠতে চেয়েছে একজন ফ্যাসিবাদী, তখন বিচার বিভাগে রুখে দিয়েছে। এর বাইরেও আমরা দেখেছি ফ্যাসিবাদ হতে কীভাবে বিচার বিভাগ সাহায্য করেছে। আমরা দেখেছি জার্মানির নাজির সেই হিটলার, ইতালির ফ্যাসিস্ট মুসোলিনি, বা স্পেনের ফ্র্যাঙ্কো, বা আমাদের সেই স্বৈরাচারী শেখ হাসিনা, প্রত্যেকটি মানুষ তার বিরোধী মতকে দমনের জন্য এটিকে ব্যবহার করেছেন। ফ্যাসিবাদ আসলে কি ভয় পায়? ফ্যাসিবাদ ভয় পায় মানুষ। ফ্যাসিবাদ ভয় পায় যে মানুষ কখন গর্জে উঠতে পারে, কিন্তু মানুষকে কীভাবে আপনি আটকাবেন? মানুষ ধরেন আমি একজন রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি, আমি অনেক মনে করি, আমি জানি আওয়ামী লীগ কী করে, আমি জানি আওয়ামী লীগ গুম খুন করে, কিন্তু আমি এটাও জানি আমি রাস্তায় শুধু নামলে না, আমি বাসের মধ্যে আওয়ামী লীগের সমালোচনা করলে আমাকে ধরে নিয়ে যেতে পারে। আমি জানি যে আমার বিভিন্ন ধরনের জেল জুলুম হতে পারে। আমরা দেখেছি যে 2024 সালের ইলেকশনের আগে 25,000 বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। তারা বলতে পারে ধরেছে তো পুলিশ, কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশকে দিয়েছে, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মাননীয় সভাপতি, তারা শেষ পর্যন্ত এসে তাদের নিজেদের স্ট্যান্ডে অটল থাকতে পারে না। তারা ফরেন পলিসি নিয়ে কথা বলে, তারা বলে যে ফরেন পলিসি ঠিক নাই, এই জন্য হচ্ছে আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠিক করতে পারবো না। তার মানে তারা যে প্রথমে রাজনৈতিক সচেতনতার কথা বলে, সেই পয়েন্ট থেকে তারা পরবর্তীতে সরে আসে। মাননীয় সভাপতি, আপনি দেখুন যেই সময় বিভিন্ন সময় রিমান্ডে নেওয়া হয়, আমরা দেখেছি 2013 সালে তৎকালীন শিবির সভাপতিকে 54 দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম রিমান্ডে সে হেঁটে হেঁটে গিয়েছে, পরের রিমান্ডে তাকে নেওয়া হয়েছে যখন আদালতে নিয়ে আসা হয়েছে, সে এসেছে হুইল চেয়ারে করে। তারপরের বার তাকে অজ্ঞান অবস্থায় শুইয়ে নিয়ে আসা হয়েছে, ওই অবস্থায় আদালত আবার রিমান্ড দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি চাবেন আপনি সরকার বিরোধিতা করবেন না? তখন আপনি সরকারের পক্ষেই কথা বলবেন, কারণ আপনি জানেন যে আপনার এই পরিণত হতে পারে। আপনি চান না আপনার সন্তানের একজন বাবাহারা সন্তান হোক। আপনি জানেন যে কিভাবে স্পষ্ট প্রমাণ থাকার পরেও একজন খুনিরও কোথাও বিচার হয় না। সেই রকম সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে আপনি কোনোদিন চাইবেন না রাজনৈতিকভাবে সচেতন হয়ে রাস্তায় একা বুক ফুলিয়ে দাঁড়াতে। এই বাধ্যবাধকতা আপনাকে কেউ দেয় না। আমরা মনে করি না গত 15 বছর মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব ছিল। আমরা মনে করি গত 15 বছর এত পরিমাণে একটি ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে মানুষের মধ্যে, যে মানুষ কোনোদিন রাস্তায় নেমে আসলে দাঁড়াতে পারেনি। আমরা দেখেছি আদালতের মাধ্যমে কীভাবে রাষ্ট্র তার ন্যারেটিভ তৈরি করে। আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো জায়গায় কীভাবে স্কাইপি কেলেঙ্কারি হয়, এবং তার মাধ্যমে আপনি বহির্বিশ্বের আইনজীবীদের সাথে মিল করে হচ্ছে আপনি একটি রায় প্রদান করেন। সেই রায়ের ভিত্তিতে জনগণকে বোঝান আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষে কে বিপক্ষে। তুমি যদি আওয়ামী লীগের পক্ষে কথা না বলো, তুমি তাহলেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই যে ট্যাগিংগুলো করে কে? আসলে ট্যাগিংগুলো করতে সাহায্য করে আদালত যেই রায়গুলোতে, আদালতের রায়গুলো এত পরিমাণ বায়বীয় হয় সব রাজনৈতিক মামলায়, সেই রায়গুলো পড়লে আপনার হাসি পাবে। মাননীয় সভাপতি, আমরা দেখেছি যে এই যে ফ্যাসিবাদ, সে কিছু বছর পরেই চায় যে আমার কি সাংবিধানিক অধিকার চাই আমি ফ্যাসিবাদের। সে তখন কি করে? ষোড়শ সংশোধনী করে যে বিচারপতির ক্ষমতা, অপসারণের ক্ষমতা আমি কার হাতে দিব? নির্বাহী বিভাগের হাতে দিব। এবং সেইটির পক্ষে যখন রায় দিতে এসকে সিনহা সে যখন অপারগতা জানায়, তখন এসকে
সিনহাকে ডিজিএফআই হচ্ছে প্রেশারাইজ করে দেশের বাইরে বের করে দেয়। আমরা মনে করি এসকে সিনহাকে ব্যবহার করার পর আপনি তাকে বাইরে বের করে দেন, এরকম সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ আসলে ফিরে আসার সময় সবার আগে কী চেয়েছে বিচারপতিদের মাধ্যমে কু করতে, এবং সেটি যখন ফেল হয়েছে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে একজন আইনজীবী নাজনীন নাহার তিনি বলেন যে হচ্ছে লীগের পুলিশের হচ্ছে 3000 মানুষ মারা গিয়েছে, এবং এই ধরনের কথাবার্তাগুলো বলার মাধ্যমে আদালতকে তারা যখন ম্যানিপুলেট করতে চায়, তারা যখন চায় এত স্পষ্ট প্রমাণ থাকার পরেও যখন হচ্ছে কোনো ধরনের জুলাইয়ের খুনিতে শাস্তি হয় না, যেসব পুলিশদেরকে আমরা স্পষ্ট ভিডিও দেখেছি শাস্তিগুলো না হওয়ার মাধ্যমেই আসলে আওয়ামী লীগের আবার ফিরে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি চালু হয়। কারণ এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে সবাই বলে তাদের প্রমাণ কোথায়, তাদের বিচারে তখন রায় হয় নাই। এই কথাগুলো বলে বলে আওয়ামী লীগের ফিরে আসার পন্থাকেও আরও বেশি সক্রিয় করা হয় বলে আমরা অনেক বেশি মনে করি। আমরা মনে করি এই যে সাধারণ মানুষ তারা আসলে ফ্যাসিবাদে কি ক্ষতিগ্রস্ত হয়, যার রাজনীতি কোনো বোধ নাই, সে রাজনীতি কোনোদিন করে না, তার জমি দখল করে এক নেতা, তার দোকানে গিয়ে চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, এই জিনিসগুলো সে তাহলে কার কাছে যাবে? সে যখন আদালতের কাছে যায়, আদালত দেখে যে ও তো ছাত্রলীগের নেতা, তাহলে ওর বিরুদ্ধে মামলা রায় দেওয়া হবে না। এই ধরনের সময় আদালতই পারে সাধারণ মানুষের ওই যে রক্ষা কবচ হয়ে উঠতে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হচ্ছে আমাদের হচ্ছে আদালত যদি নিয়মতান্ত্রিকভাবে যদি চলে, তাহলে এই আদালতের মাধ্যমে আমরা সন্ত্রাসী পেলে পুষে রাখা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে আমরা দমাতে পারবো। আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক শক্তি কেন্দ্র দখলের জন্য এলাকার একটা গুন্ডা বাহিনী পালে, যেই গুন্ডা বাহিনীকে প্রশাসন কেরারের সামনে একটা করে বন্দুক রেখে দেয়। আমরা মনে করি গুন্ডা বাহিনী পালা কখন বন্ধ হবে? যখন রাজনীতিকরা ফোন করে গিয়ে আদালতে আর বলতে পারবে না ও তো ছাত্রলীগ করোকে ছেড়ে দাও। আমরা মনে করি এই ধরনের কারণেই আজকে এই বিষয়টি এখানে গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেদওয়ান মহসিনকে। এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দল স্যার এফ রহমান হলের শিক্ষার্থী মবিন মজুমদার, তৃতীয় বক্তা এবং শেষ বক্তা, তার বক্তব্য উপস্থাপনের জন্য। জুলাই বিপ্লব হয়ে গেছে। জুলাই বিপ্লবের প্রায় 6 মাস পর আজ বিতর্ক করতে দাঁড়িয়েছি। আজ যখন বিতর্ক করতে দাঁড়িয়েছি তখনও আমার বিপক্ষ দল চমৎকার করে বলছেন বিচার বিভাগ এখনো স্বাধীন না, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা যায় না, এখনো নাকি আওয়ামী লীগের নেতাদের বিচার করা হয় না। তাহলে আমার প্রশ্ন, জুলাই বিপ্লবের এই সময় দাঁড়িয়ে যদি আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারেন, তাহলে কোন দিন কোন সময়ে বাংলাদেশে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে পারবেন? যখন জুলাই বিপ্লবের এই সময়টাতে ছাত্ররা সবচেয়ে বেশি শক্তিশালী, সেই মুহূর্তেও আপনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারেন না, তখন আমি চুপ করে বলতে হয় কিংবা নির্বাক চিত্তে দাঁড়িয়ে বলতে হয়, তাহলে বিচার বিভাগের স্বাধীনতার যে গল্পটা আপনি শোনাচ্ছেন, আজ যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনোদিনও সেটা সম্ভব না। কারণ আজকের এই মুহূর্তে আওয়ামী লীগ যতটা দুর্বল, আর কোনোদিন আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগ এতটা দুর্বল ছিল না, এবং পরবর্তীতে আওয়ামী লীগ আরো বেশি দুর্বল হবে, এইটা একটা দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই না। পরবর্তীতে তারা বলার চেষ্টা করছেন এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দিতে হবে, মামলা দিলেই হচ্ছে আদালত কিংবা বিচার বিভাগ তারা বিচারের ব্যবস্থা করবে। প্রশ্নটা হচ্ছে, মামলা কি মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে দেয়? মামলা কি মানুষ হাইকোর্টে গিয়ে দেয়? প্রথম কথা, মামলাটা দিতে হয় কোনো না কোনো একটা থানায়। বর্তমানে এখনো যখন আমার পুলিশ মামলাই নেয় না, সেখানে আপনার বিচার বিভাগের মাধ্যমে কিভাবে আপনি ফ্যাসিবাদ রুখে দিবেন? আমার ছেলেরা যখন এই জনসচেতনতার আমরা কথা বলি, তারা বলছে আপনি তো জনসচেতনতা তৈরি করতে পারবেন না। কারণ জনসচেতনতা তৈরি করতে না পারার কারণ কি দেখাচ্ছে? বিচার বিভাগ। প্রশ্নটা হচ্ছে, মানুষ যখন রাস্তায় নামে তখন আপনার বিচার বিভাগ বাধ্য হয়, তার আগে বিচার বিভাগ বাধ্য হয় না। তারা নিজেরাই বলে গেছেন বিএনপির নেতাদের জন্য ভ্যানিটি ব্যাগ চুরির মামলা হয়েছে, এছাড়া আরো অনেক মামলা হয়েছে। কিন্তু যখন মানুষ রাস্তায় নেমেছে তখন লুৎফুজ্জামান বাবরকে পর্যন্ত আপনি মুক্তি দিতে বাধ্য হয়েছেন। যখন মানুষ রাস্তায় নেমেছে তখন খালেদা জিয়াকে মুক্তি দিতে আপনি বাধ্য হয়েছেন। কোন বিচার বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে আপনি এই ব্যাপারগুলো দেখেছেন? শুধু একটা জিনিসই দেখেছেন, মানুষের দাবি, জনতার দাবি, জনতা যেটি চেয়েছে আপনি সেটি মানতে বাধ্য হয়েছেন। এর পরবর্তীতে তারা বলছে না, জনতার কথা দিয়ে সবকিছু হবে না। ভারতে তো ইন্দিরা গান্ধীকে মামলা দেওয়া হয়েছে, পাকিস্তানে তো মামলা দেওয়া হচ্ছে। আপনাদের ভারতের মতো, ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশগুলোর একটি। ভারতে যেভাবে নির্বাচন হয়, আপনার দেশে কবে সেভাবে নির্বাচন হয়েছিল? কার সাথে আপনি তুলনা দিচ্ছেন? আপনার দেশে কখনো এটা হয় না। বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান কারা রুখে দিয়েছিল? একজন একজন করে ব্যক্তিত্ব আপনি চান। বাংলাদেশের ফ্যাসিবাদ রুখে দিয়েছিল আবু সাইদ, বাংলাদেশের ফ্যাসিবাদ রুখে দিয়েছিল নূর হোসেন, বাংলাদেশের ফ্যাসিবাদ রুখে দিয়েছিল ডাক্তার মিলন। এই যে মানুষগুলো, তারা একজনও বিচার বিভাগের আওতাভুক্ত না। মানুষ যখন রাস্তায় নেমেছে ঠিক তখনই এই সকল যে ফ্যাসিবাদের পুনরুত্থান, এটি রুখে দেওয়া সম্ভব হয়েছে। বারবার ফ্যাসিবাদের পতন হয়েছে। এর পরবর্তীতে তাদের একজন বক্তা বলে গেছেন কিশোরের কথা। কিশোরকে তো
বিচার বিভাগের মাধ্যমেই জেলে পুরে দেওয়া হয়েছিল। তাদের কাছে প্রশ্ন, কিশোরকে বিচার বিভাগের মাধ্যমে জেলে পুরে দেওয়া হয় নাই, কিশোরকে 54 অ্যাক্টের মাধ্যমে প্রথমত গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে বিচার বিভাগ সেখানে নিশ্চুপ থেকেছে। প্রশ্ন হচ্ছে বিচার বিভাগ কেন নিশ্চুপ থাকে? কারণ বিচার বিভাগ, বাংলাদেশের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ নির্বাহী বিভাগ কর্তৃক, শাসন বিভাগ কর্তৃক ম্যানিপুলেটেড হয়। এখন আপনি বলবেন তাহলে নির্বাহী বিভাগ কর্তৃক, শাসন বিভাগ কর্তৃক ম্যানিপুলেট না করেন, তাহলেই তো হয়। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে তাদের প্রথম বক্তায় বলে গেছেন মাজদার হোসেন মামলার মাধ্যমে 2007 সালে ইতিমধ্যে বলা হয়েছে বিচার বিভাগ স্বাধীন। অর্থাৎ তারা যে স্বাধীনতার স্বপ্ন প্রথম বক্তা বলেছেন সেটা 2007 সালেই হয়েছে। তারপরও আপনার এই বিচার বিভাগের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কখন তাহলে বিচার বিভাগের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়? যখন জনতা রাস্তায় নামে, যখন জনতা বিচার বিভাগকে রাজনৈতিক সচেতনভাবে ঠিকভাবে মামলা নিতে, মামলা বিচার করতে বাধ্য করে। আর ঠিক তখনই আপনার বিচার বিভাগে আপনি যা চাচ্ছেন, যে দিবার স্বপ্ন তারা দেখছেন, সে দিবার স্বপ্ন বাস্তবায়িত হয়। এরপর তারা একটা চমৎকার প্রশ্ন করেছেন তাদের দ্বিতীয় বক্তা। তারা বলেছেন আমরা চাই বিচার বিভাগ শক্তিশালী হোক। আমরাও চাই বিচার বিভাগ শক্তিশালী হোক। তাদের কাছে প্রশ্ন, কে করবে বিচার বিভাগকে শক্তিশালী? বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে যাবে, ওই মানুষটাকে বাদ দিয়ে দিবে আপনার এই রাজনৈতিক দলগুলো। তাহলে ওই সিদ্ধান্তটা নিতে ঠেকাবেন কার মাধ্যমে? এসকে সিনহাকে বাঁচাবেন কার মাধ্যমে? এসকে সিনহাকে বাঁচাবেন রাজনৈতিক সচেতনতার মাধ্যমে। এসকে সিনহার যখন পতন হতে শুরু করবে, রাজনৈতিক মানুষ কথা বলে উঠবে, তখনই আপনি এসকে সিনহাকে বাঁচাতে পারবেন, তখনই আপনি কিশোরকে বাঁচাতে পারেন, তখনই আপনি বাবরকে জেল থেকে বের করে আনতে পারেন, তখনই আপনি খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে পারেন। আর নয়তো তাদের সেই স্বাধীনতা গল্পই থেকে যাবে। ধন্যবাদ মবিন মজুমদারকে। আমি দুই পক্ষকেই তাদের বক্তব্য শেষ করার জন্য ধন্যবাদ দিচ্ছি। এখন বোধহয় আমাদের যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী রেদওয়ান মোহসিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। পক্ষদলের দলনেতা অনেকক্ষণ আমাদের স্ট্যান্ডে কথা বলে গেলেন। তিনি বললেন যে হচ্ছে আজকে এসকে সিনহাকে যে হচ্ছে আজকে নির্বাহী আদেশে তাকে যে হচ্ছে চলে যেতে হয়, আজকে নির্বাহী বিচার বিভাগের উপরে প্রাধান্য পায়। আমরা এই সবগুলো বাস্তবতাকেই মাথায় নিই এবং বাস্তবতা মাথায় নিয়েই বলি যে এই জিনিসগুলোর সমাধান কোথায় হতো যদি আজকে বিচার বিভাগ স্বাধীন হতো। তারা যদি আমাদের প্রথম বক্তার বক্তব্য আজকে পরিষ্কারভাবে শুনে থাকতেন, তাহলে বুঝতেন যে আমাদের প্রস্তাবটি আজকে এরকমই ছিল যে বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে পারবো। আজকের বিতর্কের বিষয়টি ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা আসলে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে পারে কিনা। তার মানে এই বিতর্কে বিচার বিভাগকে কে স্বাধীন করবে এই প্রশ্নটি মুখ্য নয়, এই প্রশ্নটি গৌণ। তারপর যদি প্রশ্ন তারা করে যান, সেই প্রশ্নের উত্তর দেয় যে এই সময় তারা বলেন ছাত্ররা সবচেয়ে শক্তিশালী, এবং যার কারণে গত 2 দিন আগে আবার পুনরায় হচ্ছে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার সচিবালয় গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে হচ্ছে বিচার বিভাগকে আলাদা করার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা যখন শেষ হবে, যখন আসলে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ পাবো, সেই সময়ে আমরা মূলত এই ফ্যাসিবাদের পুনরুত্থানকে আমরা রুখে দিতে পারবো। আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রে তারা বলেন যে আমরা কেন উন্নত রাষ্ট্রের উদাহরণ দিই। আমরা যখন ভারতের উদাহরণ দিই তখনকার ভারত এখনকার মতো এতটা গণতান্ত্রিক না, বা এখনও মোদি প্রতিনিয়ত চেষ্টা করে একজন ফ্যাসিস্ট হয়ে ওঠার। ট্রাম্প যখন হচ্ছে নাগরিকত্ব সনদ বাতিল করে যে হচ্ছে যারা আমেরিকায় জন্ম নিবে বা যাদের পিতামাতা বিদেশি তারা হচ্ছে নাগরিকত্ব পাবে না, এই ধরনের আইন হওয়ার মাত্র 7 দিন পরে আদালত সেটিকে স্থগিত করে দেয়। আমরা মনে করি যে যখন এই যে বিচার বিভাগ স্বাধীন হতে পারে, এই বিচার বিভাগ স্বাধীন হতে পারাই প্রমাণ করে তখন যে আমার রাষ্ট্রের মধ্যে আসলে ফ্যাসিবাদ কখন উঠতে পারবে না, ট্রাম্প চাইলেই তার ইচ্ছা মতো কিছু করতে পারবে না। এই নিশ্চয়তাটুকু আমাদেরকে আসলে বিচার বিভাগ দেয়। আমরা দেখেছি যে হচ্ছে নাগরিক বা মধ্যবিত্ত যারা রয়েছে এই ধরনের সমাজের কাছে আসলে সবসময় প্রত্যেক রাজনৈতিক খবর তাদের কাছে পৌঁছায় না। তারা কিছুটা হাইপের মধ্যে রাজনৈতিক খবর রাখেন, এর বাইরে বাকিটুকু সময় তারা মনে করেন যে হচ্ছে তাদের মোটামুটি ধরনের একটি খবর পড়লেই প্রতিদিন হবে। কিন্তু এই ধরনের মানুষগুলোও কিন্তু দেখেন যে বিচার বিভাগ কী রায় দেয়। বিচার বিভাগ যদি 2014 সালে রায় দিত যে এই ধরনের আজকে যেই হচ্ছে নির্বাচনটি হয়েছে নির্বাচনটি অবৈধ, তখন কিন্তু মানুষের মধ্যে এই টনকগুলো নড়তো। আমরা মনে করি যে সেই সময়ে আসলে মানুষ আরও সহজে রাস্তায় নেমে আসতে পারতো। আমাদের এতগুলো মানুষ, এই যে 2000 মানুষ আমাদের মরা লাগতো না এই ধরনের 2024 সালে এসে। আমরা বিশ্বাস করি এইরকম স্বাধীনতা যখন আমরা পাবো তখনই আসলে আমরা দেখবো যে কোর্ট তখন আমাদেরকে বলবে না যে এস আলমের তদন্ত তোমরা করবা না, কারণ এস আলমের তদন্ত করলে অর্থনৈতিক একটি সমস্যা তৈরি হতে পারে। কোন অর্থনৈতিক সমস্যার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে এস আলমের বিরুদ্ধে তদন্ত হয় না। আমরা বিশ্বাস করি এগুলোই একটি রাষ্ট্রকে, একটি ফ্যাসিবাদকে সাপোর্ট দেওয়ার প্রত্যেকটি অর্গান রয়েছে, এই অর্গানগুলোকে সেটা জিইয়ে রাখে বিচার বিভাগ। এই অর্গানগুলোকে আক্রমণ করতে পারে বিচার বিভাগ। আমরা মনে করি বিচার বিভাগের স্বাধীনতাই আসলে আমাদেরকে আরেকটি আওয়ামী লীগের হাত থেকে, আরও অনেকগুলো মানুষ মারা যাওয়ার হাত থেকে এবং আরও অনেক ভাইয়ের চোখ হারানো, আজকে হাত পা হারানোর হাত থেকে আমাদেরকে রুখতে পারবে। আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন হওয়া খুবই জরুরি। ধন্যবাদ রেদওয়ান মোহসিনকে। এখন যুক্তি খণ্ডনের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের সদস্য মবিন মজুমদারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। অদ্ভুত একটা বিতর্ক। তারা বারবার বলার চেষ্টা করছেন বিচার বিভাগ যদি স্বাধীন হতো
বিচার বিভাগ যদি রায় দিত, বিচার বিভাগ যদি ওই কাজটা করতো, তাহলে আমরাও একটা স্বপ্ন দেখি আওয়ামী লীগ যদি ভালো হয়ে যেত, 2008 সালে যদি কোনো নির্বাচন না হতো, আজকের এই দিনটা যদি না আসতো, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র যদি গঠন না হতো, তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থান কখনো হতো না। তাদের পুরো বিতর্কটা বারবার একটা কথা, যদি হতো যদি হতো। আমাদের খুব সহজ প্রশ্ন, আপনি যে বলছেন বিচার বিভাগ যদি স্বাধীন হতো, কে করবে বিচার বিভাগকে স্বাধীন? একটু উত্তর দেন। বিচার বিভাগ স্বাধীন হওয়ার প্রক্রিয়াটা কেমন একটু বলে যান। আপনি যে বলছেন বিচার বিভাগ স্বাধীন করবেন, কখন স্বাধীন করবেন, কে স্বাধীন করবে, কিভাবে স্বাধীন করবে? আপনি যে বলেন এই যে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হতে হবে, এটা সংবিধানে আগেই লেখা আছে। আপনি যে মাজদার হোসেন মামলার কথা বলেন, ওটা 2009 সালেই বলা আছে। এগুলো বলার পরও আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়। আপনার ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে কোনো কথা কোনো আদালতে হয় না। তারপরও আপনাদের সেই দিবাস্বপ্ন আমরা মেনে নিয়েই আমরা বলছি, ঠিক আছে, ধরে নিলাম বিচার বিভাগ কোনো এক অলৌকিক রূপে পুরোপুরি স্বাধীন হয়ে গেল, তারা সব কিছু মামলা নিতে পারে, তারা চমৎকার করে রায় দিতে পারে। এরপর আমাদের প্রশ্ন, ধরে নেন বিচার বিভাগ স্বাধীন, অন্য সবগুলো অর্গান ফ্যাসিবাদ চায়, তখন কি বিচার বিভাগ ঠিকভাবে কাজ করতে পারে? আমাদের সত্যিকারের একটা প্রশ্ন। মনে করেন আমাদের সাংবাদিকরা কোনো একটা মামলা নিয়ে লিখলো না, আমাদের মানুষজন কোনো একটা মামলা করার জন্য আদালতে গেল না, আমাদের পুলিশরা ওই ব্যাপারটাতে তদন্ত করলো না, তারপরও আপনার স্বাধীন বিচার বিভাগ কোনো একটা কিছু কি করতে পারবে? উত্তর দিয়ে যাবেন তারা, কিন্তু তাদের সে উত্তর আমরা বারবার খুঁজে গেছি, উত্তর নেই। মনে করেন পুলিশ যে মানুষটার বিরুদ্ধে মামলা হয়েছে ওই মানুষটাকে ধরলো না, পুলিশ ওই মানুষটার সম্পর্কে তদন্ত করলো না, কেউ একজন ওই মানুষটার সম্পর্কে মামলাই দিল না, তাহলে আপনার বিচার বিভাগ তখন কি করতে পারবে? আমাদের খুবই সহজ প্রশ্ন ছিল। আমরা মনে করি বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে আপনি ডোনাল্ড ট্রাম্পের মতো স্বপ্ন দেখতে পারেন না। আপনি বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে ভারতের মতো সবচেয়ে গণতান্ত্রিক দেশের উদাহরণ দিয়ে পার পেয়ে যেতে পারেন না। আমাদের এখানে বারে বারে ফ্যাসিবাদের পুনরুত্থান তখনই রুখে দেওয়া সম্ভব হয়েছে যখন একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক সচেতনতা অনেকভাবে তৈরি হতে পারে। আবু সাইদের মৃত্যু দেখার মাধ্যমে রাজনৈতিক সচেতনতা তৈরি হতে পারে, নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা তৈরি হতে পারে, একটা বিতর্কের মঞ্চে কারো কথা শুনে রাজনৈতিক সচেতনতা তৈরি হতে পারে। এই সচেতনতা তৈরি করতে গিয়ে অনেক অনেক মানুষ নিহত হয়, এটি যেমন সত্য। এই সচেতনতার মাধ্যমেই পরবর্তীতে আপনার যে দিবা স্বপ্নটি দেখছেন আমাদের বিচার বিভাগ স্বাধীন করার, সেই স্বপ্ন কিছুটাংশে বাস্তবায়িত হয়। আপনি যে বলছেন আমাদের এই অর্গানগুলোকে, আমাদের দুদককে, ডাকসু, চাকসু, রাকসুর এদের নেতা নির্বাচন হয়ে ওঠাকে, আমাদের সংবাদপত্রকে ঠিকভাবে কাজ করাকে, আমার পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করাকে, সব কিছুকে বদলে দিতে পারে শুধুমাত্র রাজনৈতিক সচেতনতা। মানুষ যদি সেই নির্বাচনে, আমার দ্বিতীয় বক্তা বলে গেছেন, 500 টাকা খেয়ে নির্বাচনে ভোট না দিত, তাহলে কিন্তু আর সেই আপনি আগের দিনের রাতে নির্বাচন করে ফেলতে পারতেন না। মানুষকে যদি আপনি এই পরিবর্তনটুকু না আনতে পারেন, তবে বারে বারে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হবেই। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মুবিন মজুমদারকে, এবং তার মধ্য দিয়ে আমাদের বিতর্কের যুক্তি, তর্ক, বিতর্ক এবং যুক্তি খণ্ডনের পর্ব আমরা শেষ করলাম, এবং আমরা এখন অপেক্ষা করছি কোন দল জয়ী হয়েছেন আর কে বা সবচেয়ে ভালো বিতর্ক করেছেন। তো আমাদের মাননীয় বিচারক বৃন্দ আছেন, তারা এই কাজটি করছেন। সেই ফাঁকে সভাপতি হিসেবে কিছু আলোচনা করার সুযোগটা নিতে চাই। প্রথম বিষয় হচ্ছে, যেখান থেকে আলোচনাটা শুরু হয়েছে তার মধ্যে কিছু, আমার কাছে মনে হয় যে কিছু সংশোধন জরুরি। পক্ষ দলের বক্তা বলেছিলেন যে 1999 সালে মামলাটা হয়েছে, মামলাটা হয়েছিল আসলে 1997 সালে, আমি যদি ভুল না করি, এবং রায়টা হয়েছিল 2007 সালে, এবং 17 এবং রায়ে হচ্ছে 12টি দফা দেয়া হয়েছিল যে কিভাবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা যায়। কিন্তু গত 17-18 বছরেও ওই 12টার মধ্যে 7-8টাও হয়েছে আংশিকভাবে, এবং মূল সংকটের জায়গা ছিল আমাদের ফ্যাসিজম 15-16 বছর, কিন্তু আমাদের বিচার বিভাগের দলীয়করণের নজির কিন্তু একেবারে স্বাধীনতার পরবর্তী পুরো সময়টাই। এবং দুটা সংকট হচ্ছে আমাদের বিচার বিভাগের জন্য খুব সমালোচনা নিয়ে এসছে, সেটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে দলীয়করণ। এবং এই দলীয়করণটা একটা নতুন মাত্রা পেয়েছে 2008-এর পরে, যখন আমরা নির্বাচনের মাধ্যমে প্রহসন দেখেছি, এবং এই প্রহসনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল কীভাবে ফ্যাসিস্ট হয়ে উঠল। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ফ্যাসিজমকে কিভাবে আমরা দেখব। ফ্যাসিজম শুধু রাষ্ট্রের থেকে কিংবা সরকার থেকে ব্যক্তি শক্তিশালী হওয়া না, এটা একটা মতাদর্শ, এবং এই মতাদর্শের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলই কিন্তু এটার এজেন্ট। বিচার বিভাগ কিন্তু এজেন্ট না, বিচার বিভাগ হচ্ছে ভিকটিম। যখন ফ্যাসিজমের উত্থান হয় বিচার বিভাগ তার ভিকটিম হয়, কিন্তু মূল কাজটা করে আসলে রাজনৈতিক দল। এগুলো চিন্তা করে আমাদের নিজেদের মধ্যেও অনেক সময়
ছোট বড় আকারে ফ্যাসিস্ট প্রবণতা থাকে, আমার নিজেদের ব্যক্তিগত চর্চার মধ্য থেকেও এগুলাকে বের করে নিয়ে আসা খুব জরুরি, যার মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ ঝুঁকিমুক্ত, বিপদ মুক্ত হতে পারে এবং আমরা সত্যি স্বাধীন দেশের মানুষ হয়ে উঠতে পারি। তৃতীয় স্থান নির্ধারণী যে আজকের প্রতিযোগিতা ছিল, তাতে তৃতীয় স্থান ইতিমধ্যে আমরা নির্ধারণ করে ফেলতে পেরেছি এবং তৃতীয় স্থান পেয়েছে আজকের বিজয়ী দল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং 3 জন আমাদের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের নাম আমি বলছি: রিদওয়ান মহসিন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের; মোস্তফা মুশফিক, একই হলের; এবং মবিন মজুমদার, স্যার এ এফ রহমান হলের। সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন আমরা ব্যালটের বিষয়টায় আসি। বিজয়ী দলের পক্ষে ব্যালটের সংখ্যা হচ্ছে 3, আর বিজিত দলের পক্ষে ব্যালটের সংখ্যা আসলে পাওয়া যায়নি।